হ্যালো এভরিওয়ান, গতকাল আমরা দেখেছি লাইট এমিটিং ডায়োড বা এলইডি প্রিন্সিপাল এবং ম্যাটেরিয়াল ফর ভিজিবল অ্যান্ড ইনফ্রারেড এলইডি। আজকে আমরা দেখব ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এফিসিয়েন্সি আর লস মেকানিজম। আচ্ছা, আমরা আমাদের নোটখাটায় ফিরে যাই। আগের দিন আমরা যে জিনিসগুলো দেখেছি তার একটা ওভারভিউ দিয়ে দিই। আমরা আগের দিন দেখছি প্রিন্সিপাল অফ লাইট এমিটিং ডায়োড, এটা কি কি প্রিন্সিপালগুলো ফলো করে সেইগুলো আমরা দেখার চেষ্টা করেছি, এবং এই যে প্রিন্সিপাল অফ লাইট এটা ব্রডব্যান্ডে কীভাবে কাজ করে, এবং এই যে ইনজেকশন ইলেকট্রো মাইনাসেন্স এই বিষয়েও আমরা কথা বলেছি। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখেছিলাম আগের ভিডিওতে এলইডি স্ট্রাকচারটা, ঠিক আছে। আজকে আমরা দেখব হচ্ছে কি পাওয়ারের সাথে, এবং আমরা আরেকটা নতুন টপিকের সাথে পরিচিত হব, সেটা হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কী কাজে লাগে এখন আমি সেই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আমরা যদি একটা এলইডির দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো, যে দেখো এখানে কি হচ্ছে, যখন আমরা ফরওয়ার্ড বায়াসে এই এলইডি স্ট্রাকচারটাকে ফেলতেছি তখন লাইটগুলো আউটপুট আকারে বের হচ্ছে, কিন্তু দেখো এই লাইটগুলা কোনো নির্দিষ্ট ডিরেকশনে বের হচ্ছে না, এবং এর কারণে কি হয়, এই লাইটগুলা মূলত এয়ারের সাথে অ্যাঙ্গেল প্রতিস্থাপন করার কারণে এটা ভিজিবিলিটি নষ্ট হয়ে যায়, এবং আমরা এই লাইটগুলো প্রপার ওয়েতে আমাদের কাছে আউটপুটটা পাই না, যার কারণে আমরা যে পরিমাণ পাওয়ার কথা ছিল লাইট তার থেকে অনেক কম পাই, অনেক কম কারণে লসটা আমাদের বেশি হয়। এখন এই জিনিসটার সমাধান হিসেবে যে স্ট্রাকচারটা দাঁড় করা হয় সেটাকে আমরা বলতেছি যে অপটিমাইজিং লাইট আউটপুট। আমরা কি করবো, লাইটে যে আউটপুটটা পাচ্ছি ওইটাকে আবার অপটিমাইজ করবো। অপটিমাইজ করার জন্য আমরা একটা ফ্যাক্টরকে কাজে লাগাবো, যে ফ্যাক্টরটার নাম হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জিনিসটা আমরা সাধারণত কি করব, যে ওই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটাকে কাজে লাগিয়ে আমরা দেখব কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এই জিনিসটা ভিজিবল থাকতেছে, এবং সেই পরিমাণ অ্যাঙ্গেলকে আমরা ওভারকাম করে দিলে পরে আমরা পুরো লাইটটাকে ভিজিবল আকারে আউটপুটে পাবো। ঠিক আছে, এই কাজটা এখন আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা কি লিখছি, দ্য অল লাইট ক্যান নট এসকেপ দ্য সারফেস ডিউ টু টিআইআর। বলতে চাচ্ছি কি, যে এয়ারের যে সারফেসটা আছে, অথবা আমরা যখন পিএন জাংশন করি তখন এখানে থেকে সারফেস দেওয়া লাগে আমাদের, ওই সারফেসটা থেকে বের হইতে পারে না, ওই সারফেসটা থেকে বের হইতে পারে না কেন, কারণ ওই যে সারফেস ওর একটা টিআইআর আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আছে, ওই রিফ্লেকশনের কারণে ওই অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ওইটা কি হয়, ফ্লাকচুয়েট হয়ে যায়। ফ্লাকচুয়েট হয়ে যাওয়ার কারণে হয়তো এটা ইনফ্রারেডের দিকে চলে যায় লাইটের রেঞ্জটা, যার কারণে আমরা এটা দেখতে পাই না। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, গ্যালিয়াম আর্সেনিকের টিআইআর অনলি 16 ডিগ্রি। তার মানে কি, 16 ডিগ্রি থেকে বেশি হয়ে গেলে, মানে অ্যাঙ্গেলটা যখন 60 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তখন ওই সারফেস আর এয়ারের ভিতরে ওই জিনিসটা ফ্লাকচুয়েট হয়ে যায়, এবং ওই জিনিসটার জন্য আমাদের ভিজিবল রেঞ্জ থাকে না। এটার ওভারকাম করার জন্য আমরা কি করি, সারফেস অফ দ্য সেমিকন্ডাক্টর ইনটু দ্য ডোম, ইনটু এ ডোম, সো লাইট সারফেস অ্যাঙ্গেল লেস দেন থেটা সি। থেটা সি হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল টিআইআর এর যে 16 ডিগ্রি যেরকম এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এর থেকে বেশি হইতে পারবে না। তাহলে আমরা কি করি, আমরা এরকম সুন্দর মানে এরকম সারফেস বা স্ট্রেট সারফেস না করে আমরা কি করি, একটা ডোমের মতো বানিয়ে ফেলি। ডোমের মতো বানিয়ে ফেলার কারণে দেখো এই সারফেসটা এখন কি হয়েছে, অনেকটা গোল আকার ধারণ করেছে। এই গোল আকার ধারণ কারণে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা দেখো সব জায়গায় সমান অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এখন যদি আমি এইখানে সুন্দরভাবে এই যে ভিতরে যে মিডিয়ামটা আছে, এই মিডিয়ামটা যদি আমি নিজের মতো করে তৈরি করে দিতে পারি এক নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, তাহলে যতগুলো আউটপুট হবে বা লাইট এমিশন হবে সবগুলো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বের হবে, এবং পুরো সিস্টেমটা আমাদের ভিজিবল রেঞ্জের ভিতরে থাকবে। তাহলে আমরা কী হলো, আমরা আউটপুটটাকে অপটিমাইজ করতে পারলাম। এই যে সিস্টেমটাকেই বলতেছে যে অপটিমাইজ লাইট আউটপুট, অপটিমাইজিং লাইট আউটপুট, ঠিক আছে। এবার আমরা পরেরটা দিয়ে দেখ, কমন মেথড to seal a plastic dome to the LED structure which increase the temperature। তাহলে এই সবচেয়ে কমন যে মেথডটা সেটা হচ্ছে এই যে এলইডি যে ডোমটা আছে, এই প্লাস্টিক ডোমটাকে আমরা কি করতেছি, প্লাস্টিকটাকে আমরা ডোম আকারে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, এবং হুইচ এটার টিআইআরটাকে বাড়াই দিচ্ছি। টিআইআরটাকে বাড়াই দেওয়ার কারণে এটা ভিজিবল রেঞ্জে চলে আসতেছে, এবং পুরো আউটপুটটা আমরা নিজেদের মতো করে পাচ্ছি। দেখো সাধারণত যে ধরনের মানে স্ট্রাকচারে দেখলাম সেগুলো এরকম বিভিন্ন দিকে ধাবিত হওয়ার কারণে আমাদের অনেক
লাইট লস হয়। এখন দেখো যখন আমরা এরকম সুন্দর করে গোল করে দিচ্ছি, এটা মনে করো ডিপ্লেশন রিজিয়ন, এই ডিপ্লেশন রিজিয়ন, আর এইটা মনে করো সেই পি টাইপটাকে আমরা কি করতেছি এরকম গোল করে দেওয়ার কারণে এর যে ইনক্রিজ হচ্ছে টিআইআর, ইনক্রিজ টিআইআর কারণে, আর এই দেখো এখানে অ্যানোড ইলেকট্রোডগুলো এখানে দিয়ে দিয়েছি, যার কারণে জিনিসগুলো আরও সুন্দর হচ্ছে এবং আউটপুটটা আমরা অনেক অপটিমাইজ হচ্ছে। এটার আরও সুন্দর, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার হচ্ছে এটা দেখাইছে। এখানে দেখো এই পোর্শনটাকে আমরা এন বলতেছি, এই যে ইলেকট্রোড এখান থেকে বের করে আনতেছি, সাইড লোড এইভাবে বের করে এখানে আমি ফরওয়ার্ড বাস দেওয়ার কারণে এই এন টাইপ আর এই পি টাইপের ভিতরে ডিপ্লেশন লেয়ার কমে যাওয়ার কারণে হোল পেয়ার রিকম্বিনেশন হচ্ছে এবং এখান থেকে লাইট আউটপুট হচ্ছে এবং এটা প্রপার ওয়েতে এটা নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে আউটপুট হচ্ছে। তাই এই জিনিসটাকেই বলতেছে ডোম মডেল এবং এই মডেলটাই সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, এই পুরো টপিকটার নাম এই জন্যই বলছে অপটিমাইজিং হাই আউটপুট লাইট আউটপুট। ঠিক আছে, এবং এইটার সাথে সম্পর্ক টোটাল ইন্টারনাল রিফ্লেক্সের সম্পর্ক হচ্ছে এইটা। জাস্ট এইটুকু লিখলেই মোটামুটি এই বিষয়টার অ্যান্সার হবে। এরপরের যে সিলেবাসের বিষয়টা আছে সেটা হচ্ছে লস মেকানিজম। ঠিক আছে, লস মেকানিজম আর এক্সটার্নাল ইফিসিয়েন্সি। আচ্ছা, ইন্টারনাল ইফিসিয়েন্সি কীভাবে বাড়া যায়, এই জিনিসটা হচ্ছে ইন্টারনালি আমরা বাড়াইলাম কীভাবে, টিআইআরকে বাড়ায়। এবার আমার এক্সটার্নালি বাড়ানোর জন্য আমরা কি করব, আমরা এই যে পি ভরবেগ, এই পির অপাসিটি আমরা বাড়াই দেব। এটা হচ্ছে আইভি কার্ভের সাসপেক্ট। ঠিক আছে, এটা জাস্ট সূত্র। এই যে এই ভ্যালুটা যদি লেস দেন 20 হবে, 20% ফর দ্য ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালস। এক্ষেত্রে যেই ম্যাটেরিয়ালসগুলো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ফলো করে সেইগুলোর জন্য এর ভ্যালুটা 20%-এর নিচে হবে, এবং যেই ম্যাটেরিয়ালসগুলো ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের সেইগুলোর এই এক্সটার্নাল এফিসিয়েন্সিটা সাধারণত 1%-এর নিচে থাকে। ঠিক আছে, দেখো কত এফিসিয়েন্সি লস হচ্ছে, মাত্র 20%, মানে 80%-ই লস হয়ে যাচ্ছে। এখানে আমাদের তেমন কিছুই করার নেই, খালি ম্যাটেরিয়ালসের উন্নতি করার ছাড়া। যখন আমরা জাস্টে গ্যালিয়াম আর্সেনিক মতো সাধারণ একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি তখন কিন্তু অনেক লস আমাদের মেনে নিতে হচ্ছে। ঠিক আছে, এলইডি ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে সাধারণত এই সূত্র দ্বারা এক্সটার্নাল এফিসিয়েন্সি লস মেজার করা, এবং এই লসটা সাধারণত ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে 20%-এর বেশি থাকে এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে 1%-এর কম থাকে। ঠিক আছে, এই টপিকটা যাওয়ার পরে এর পরবর্তী যে টপিক আছে সেটা হচ্ছে হোমো জাংশন এবং হেটেরো জাংশন। হোমো জাংশন এবং হেটেরো জাংশন এই দুটা হচ্ছে গিয়ে আমরা যে পিএন জাংশনগুলো স্ট্রাকচার বানাই এটা দুইভাবে আমরা তৈরি করতে পারি। দেখো, প্রথম কথা হচ্ছে হোমো জাংশন জিনিসটা কি। হোমো জাংশন জিনিসটা বোঝার জন্য আগে আমাদের একটু ব্যাকে যাইতে হবে। দেখো এইখানে কি হচ্ছে, এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারে দেখো এইখানে যে এনার্জি ব্যান্ড গ্যাপ এবং এইখানে যে এনার্জি ব্যান্ড গ্যাপ এই দুটা কিন্তু সমান। যখন এই যে দুইটা পোর্শনের এনার্জি ব্যান্ড গ্যাপ সমান হবে এবং দেখো এই যে ম্যাটেরিয়ালস এবং এই যে ম্যাটেরিয়ালস একই ম্যাটেরিয়ালসের হয়, তখন ওই জিনিসটাকে আমরা বলি হোমো জাংশন। তাহলে আমি একবার রিডিং পড়ি, পিএন জাংশন বিটুইন টু ম্যাটেরিয়াল ডোপ কম্পোনেন্টস অফ দ্য সেম ম্যাটেরিয়াল। তাহলে ডোপ কম্পোনেন্ট কি হবে, সেম ম্যাটেরিয়াল হবে এবং সেম ব্যান্ড গ্যাপ হবে, তাহলে সেটাকে আমরা বলি কি হোমো জাংশন। হোমো জাংশন গেল। তাহলে হেটারো জাংশন জিনিসটা কি হবে, হেটারো জাংশন জিনিসটার ক্ষেত্রে জাস্ট আগের ক্ষেত্রে কি করছিলাম, টু ম্যাটেরিয়াল যে ডোপ করছিলাম ওর কম্পোনেন্টটা সেম নিছিলাম, কিন্তু এই ক্ষেত্রে টু ডিফারেন্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজ করি। যেমন এই জিনিসটা দেখো, এইখানে ব্যান্ড গ্যাপ এইখানে ব্যান্ড গ্যাপ সমান থাকার কারণে এই জিনিসটাকে আমরা হোমো বলতে পারি। এবং এটা কখন হয়, যখন আমরা ওই ডোপ ম্যাটেরিয়াল দুইটা সেম ম্যাটেরিয়াল হয়, দুইটাতে ডোপিং করি তারা সেম ম্যাটেরিয়ালের হয়। কিন্তু দেখো এইখানে কি হচ্ছে, এইখানে এই পাশের ব্যান্ড গ্যাপটা 2 ইলেকট্রোভোল্ট এবং এই পাশের ব্যান্ড গ্যাপটা 1.4 ইলেকট্রোভোল্ট। আলটিমেটলি তার মানে কি এইটা থেকে এইটা অনেক বেশি। এই যে ব্যান্ড গ্যাপের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কখন ক্রিয়েট হয়, যখন আমরা এই যে ডোপিং ম্যাটেরিয়ালসগুলা ভিন্ন ভিন্ন নিই। এই ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস নেওয়ার কারণে এই সিস্টেমটাকে আমরা বলি হেটেরো জাংশন। তাহলে দুইটা সিস্টেম আছে, একটা আছে হোমো জাংশন আর একটা আছে হেটেরো জাংশন। হোমো জাংশনের ক্ষেত্রে কি হয়, ব্যান্ড গ্যাপগুলা সেম থাকে, সেম ম্যাটেরিয়ালে আমরা ডোপ করি। হেটেরো জাংশনের ক্ষেত্রে কি হয়, ব্যান্ড গ্যাপগুলো সেম থাকে না। কেন সেম থাকে না, কারণ আমরা বিভিন্ন 2 রকম বা 3 রকম ম্যাটেরিয়ালসে ডোপিং করি। ঠিক আছে,
তাহলে আজকের মতো এই পর্যন্ত দুইটা টপিকে আমি তোমাদের দেখালাম অপটিমাইজিং হাই আউটপুট ভার্সেস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে ইন্টারনাল ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা এটাই প্রয়োগ করে মূলত আমাদের লাইটের আউটপুটটা বৃদ্ধি করতে পারি কি করে, ইন্টারনাল রিফ্লেকশন বাড়িয়ে, এবং এইটা আমি তোমাদের বুঝিয়েছি। এবং তারপরে হচ্ছে এলইডি ম্যাটেরিয়ালসের এক্সটার্নাল এফিসিয়েন্সি কীভাবে বের করা যায় এবং সাধারণত কত পার্সেন্ট সর্বোচ্চ আমরা পাই ডিরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে। এবং আরেকটা টপিক আজকে তোমাদের দেখিয়েছি হোমোজেনাস ভার্সেস হেটেরো জাংশন, হোমোজাংশন ভার্সেস হেটেরো জাংশন, এই দুইটা কী জিনিস আজকে তোমাদের বলা হয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, মোটামুটি সিলেবাস এই পর্যন্তই আছে। এরপরে হচ্ছে গিয়ে আমরা এই পুরো টপিক, একটা টপিক বাদ থেকে গেছে স্ট্রাকচার অ্যান্ড কাপলিং ও অপটিক্যাল ফাইবার, এটা আমরা নেক্সট দিন দেখবো। তার আগে আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথ দেখবো, কিছু না একটা ম্যাথই দেখবো যেটা মূলত খুব বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত।